2026 সালের তৃতীয় সেমিস্টারে উচ্চ মাধ্যমিক যে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষার্থী ভাই বোনেরা পরীক্ষা দেবে এবং যাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয় আছে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের এসি 94-এ যে মডেল প্রশ্নপত্র আছে সেটা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। তার প্রশ্নর উত্তর বলবো এবং সেই প্রশ্নের ব্যাখ্যাও তার সঙ্গে সঙ্গে বলবো। প্রথম প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্র কবে থেকে মনরো নীতি অনুসরণ করে আসছে? উত্তর হবে 1823 সালে। 1823 সালে মার্কিন রাষ্ট্রপতি মনরো একটি নীতি ঘোষণা করেন যা মনরো নীতি নামে পরিচিত। এই নীতির মূল উদ্দেশ্য ছিল উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশে ইউরোপীয় শক্তিগুলির ঔপনিবেশিক প্রভাব বা হস্তক্ষেপের বিস্তার করা। 2. ব্রিঙ্কম্যানশিপ অফ ওয়ার কোন ঘটনাকে বলা হয়? ঠান্ডা লড়াইকে বলা হয়। ব্রিঙ্কম্যানশিপ বা যুদ্ধের কিনারে দাঁড়ানো নীতি বলতে এমন এক বিপজ্জনক কৌশলকে বোঝায় যেখানে প্রত্যক্ষ যুদ্ধ এড়িয়ে শত্রু পক্ষকে নতি স্বীকারে বাধ্য করার জন্য যুদ্ধের একদম শেষ প্রান্ত বা কিনারা পর্যন্ত উত্তেজনা বাড়ানো হয়। ঠান্ডা লড়াইয়ের সময়ে যেমন 1962 সালের কিউবা বা ক্ষেপণাস্ত্র সংকট যখন হয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের এই কৌশল ব্যাপকভাবে প্রয়োগ করেছিল। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? উত্তর হবে বার্নার্ড বারুচ। 1947 সালের 16 এপ্রিল মার্কিন ধনকুবের রাষ্ট্রপতি উপদেষ্টা বার্নার্ড বারুচ প্রথম কোল্ড ওয়ার বা ঠান্ডা লড়াই শব্দটি ব্যবহার করেন। পরবর্তীতে প্রখ্যাত সাংবাদিক ওয়াল্টার লিপম্যান এই শব্দটি জনপ্রিয় করে তুলেছিলেন। 4 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক উন্নতির জন্য কোন পরিকল্পনা ঘোষণা করা হয়? এখানে উত্তর হবে মার্শাল পরিকল্পনা ঘোষণা করা হয়। 1947 সালে পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল পশ্চিম ইউরোপের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠন করার জন্য এবং সাম্যবাদের প্রসারকে বন্ধ করার জন্য এই অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, কোরিয়া সংকট বা কোরিয়া যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর 1950-এর 25শে জুনে। 1950-এ 25শে জুন উত্তর কোরিয়ায় 38 ডিগ্রি অক্ষাংশকে অতিক্রম করে আচমকা দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়া যুদ্ধের সূচনা হয়। এই যুদ্ধের 1953 সালে অস্ত্রবিরতির মাধ্যমে শেষ হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর জওহরলাল নেহেরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই জোট নিরপেক্ষ নীতি ঘোষণা করে আমেরিকার পুঁজিবাদ এবং রাশিয়ার সাম্যবাদ কোনো বিষয়কেই সাপোর্ট না করে তারা নিরপেক্ষ থাকার নীতি নিয়েছিল। 7 নম্বর প্রশ্ন, বান্দুং সম্মেলনে গৃহীত নীতিগুলি কি নামে পরিচিত? 10 ডক্ট্রিনস অফ বান্দুং। এই বান্দুং সম্মেলনে আমাদের জোট নিরপেক্ষ নীতির একটা উদ্যোগ এই বান্দুং সম্মেলন থেকেই ভালো করে নেওয়া হয়েছিল। আর তারপরে এই পঞ্চশীল নীতিও এই বান্দুং সম্মেলনের পরে সম্প্রসারিত হয়। এই পঞ্চশীল নীতি কার সঙ্গে হয়েছিল? চীনের সঙ্গে। আর বান্দুং শহর কোথায় আছে? ইন্দোনেশিয়াতে। 8 নম্বর প্রশ্ন, কাদের মধ্যে সল্টওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? উত্তর হবে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি 1972 সালে স্বাক্ষরিত হয়েছিল। 9 প্রশ্ন, কোন সম্মেলনে সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠন সম্পর্কে আলোচনা করা হয়? উত্তর ডাম্বারটন ওকস সম্মেলনে ঘোষণা করা হয়। 1944 সালে আমেরিকার ওয়াশিংটন ডিসি ডাম্বারটন ওকস সম্মেলনে মিত্রশক্তির প্রধান 4 দেশ আমেরিকা, ব্রিটেন, ইউএসএসআর, চীন একত্রিত হয়ে প্রস্তাবিত জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জের কাঠামো, সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের গঠনের রূপরেখা তৈরি করেছিল। 10 নম্বর প্রশ্ন, 1950 খ্রিস্টাব্দে শান্তির জন্য ঐক্য প্রস্তাব কোন সংস্থা গ্রহণ করে? উত্তর হবে সাধারণ সভা গ্রহণ করেছিল। 1950 সালের 3 নভেম্বর সম্মিলিত জাতিপুঞ্জের যে সাধারণ সভা আছে তিনি
সেখানেই ঘোষণা করেছিল শান্তির জন্য ঐক্য। এর মাধ্যমে সিদ্ধান্ত হয় যে নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতার কারণে কোনো আন্তর্জাতিক সংকট মেটাতে ব্যর্থ হলে সাধারণ সভা সরাসরি শান্তির রক্ষার পদক্ষেপ নিতে পারে। 11 নম্বর প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কতগুলি? উত্তর 10 জন, আর 5 জন হলো স্থায়ী সদস্য। স্থায়ী সদস্যের মধ্যে ইউএসএ, ব্রিটেন, রাশিয়া, চীন এবং ফ্রান্স। আর 10 জন যে সদস্য সেটি 2 বছর অন্তর পরিবর্তিত হয়। 12 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর ট্রিগভিলি। ট্রিগভিলি 1946 সালে সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হয়েছিলেন। আর বর্তমানে মহাসচিব হলেন অ্যান্টোনিও গুতেরাস। 13, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন কে? উত্তর হবে মহাসচিব। জাতিপুঞ্জের সনদের 1797 নম্বর ধারা অনুযায়ী সাধারণ সভা কর্তৃক নিয়োজিত মহাসচিবই হলেন এই সংস্থার প্রধান প্রশাসনিক কর্মকর্তা। 14 নম্বর প্রশ্ন, ব্রেটন উডস সম্মেলন দ্বারা গঠিত দুটি আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠনের নাম কি? উত্তর হবে বিশ্ব বাণিজ্য, বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক অর্থভাণ্ডার, অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। 15, WHOর সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। WHO সম্পূর্ণ নাম তোমরা সবাই জানো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটি 1948 সালে প্রতিষ্ঠা হয়েছিল। 16 নম্বর প্রশ্ন, ক স্তম্ভ খ স্তম্ভের সঙ্গে মিলিয়ে লিখতে হবে। আমি সম্পূর্ণ মিলিয়েই দিয়েছি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কার সঙ্গে যাবে? মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্ব ব্যাংক সদস্য রাষ্ট্রগুলিকে আর্থিক সাহায্য প্রদান করে। নিরাপত্তা পরিষদ বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষা করে। আর ইউনিসেফ শিশু সুরক্ষার ব্যবস্থা করে। এইগুলো হলো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা UNO থেকে যে শাখাগুলো আছে সে শাখাগুলো কি কাজ করে সে সংক্রান্ত স্তম্ভ মেলাতে দিয়েছে। 17 নম্বর প্রশ্ন, একটি রাষ্ট্রের সীমানার বাইরে থেকে আগত হুমকির মোকাবিলা করাকে কি বলা হয়? বাহ্যিক নিরাপত্তা বলা হয়। কোনো দেশের ভৌগোলিক সীমার বাইরে অন্য কোনো রাষ্ট্র বা শক্তি সামরিক আক্রমণ কিংবা হুমকির হাত থেকে নিজের সার্বভৌমত্ব রক্ষা করাকে বাহ্যিক নিরাপত্তা বলে। 18, ক্ষমতার ভারসাম্য কোন ধরনের নিরাপত্তার একটি উপাদান? উত্তর হবে প্রথাগত নিরাপত্তার একটি উপাদান। 19, ঐতিহ্যগত নিরাপত্তায় জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? উত্তর হবে জাতীয় স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেইখানেই জোট পরিবর্তিত হতে পারে। তাই আন্তর্জাতিক সম্পর্কে কোনো স্থায়ী বন্ধু হয় না। যেখানে জাতীয় স্বার্থ রক্ষা হবে সেইখানেই সেই দেশটি বন্ধু হয়ে যায়। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভকে মিলিয়ে বলতে হবে। কিছু রাজনৈতিক দলের নাম দিয়েছে, কবে প্রতিষ্ঠিত হয় সেটা দিয়েছে। তেলুগু দেশম পার্টি 1982, শিবসেনা 1966, DMK 1949, AIDMK 1972। 21, ব্রেন ড্রেনের ফলে উন্নয়নশীল দেশগুলিতে কিসের অভাব দেখা যায়? সুদক্ষ মানব সম্পদ ব্রেন ড্রেনের ফলে বিদেশে কাজের সূত্রে চলে যায়, যার ফলে দেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষকের পরিমাণ অনেক কমে যায়। 22, সিওপের সম্পূর্ণ রূপটি কি হবে? সিওপির সম্পূর্ণ রূপ হবে কনফারেন্স অফ পার্টিস। 23, বিবৃতি এবং কারণ দিয়েছে। বর্তমানে পরিবেশগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অবশ্যই ঠিক, কারণ ওজোন স্তরে ক্রমবর্ধমান অবনতি হচ্ছে। এটাও ঠিক হবে, অর্থাৎ A এবং R উভয় সঠিক, আর R হলো এর সঠিক ব্যাখ্যা। 24, সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার বলে রাজনৈতিক দলগুলিকে চিহ্নিত করেছেন কে? নিউম্যান। বিখ্যাত রাজনৈতিক বিশ্লেষক সিগমুন্ড নিউম্যান রাজনৈতিক দলের সংজ্ঞায় বলেছেন, রাজনৈতিক দল হলো এমন এক সামাজিক সংগঠন যা জনগণের সামাজিক দাবি ও ক্ষমতাকে সংগঠিত করে রাজনৈতিক ক্ষমতায় রূপান্তরিত করে।
25, সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি কেমন? উত্তর, একদলীয়। সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রকৃতি হলো একদলীয়। যেমন প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন বা চীনে রাজনৈতিক ক্ষমতার একছত্র অধিকার থাকে কমিউনিস্ট পার্টি, তাই সেখানে কার্যত একদলীয় রাজনৈতিক ব্যবস্থা বিরাজ করে। 26, এনএএম এর নীতি কি? নন অ্যালাইন মুভমেন্টের নীতি হলো শান্তির পরিবেশ তৈরি করা এবং সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি প্রদান করা, কিন্তু সমালোচনার অধিকার প্রদান করা নয়, আবার নবীন বিধানসভা গঠনের জন্য উৎসাহ প্রদান করা নয়। 27, ভারতের রাজনৈতিক জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন কে? উত্তর, রজনী কোঠারি। ভারতের রাজনীতিকে জাতপাতের রাজনীতিকরণ বলে অভিহিত করেছেন রজনী কোঠারি। তার কারণ তিনি বলেছেন যে জাতপাত নিয়েই ভারতে রাজনীতি বেশি চলে। ভোটের সময় জাতপাত কথা নিয়ে অনেক ধরনের ভোট চাওয়াচাওয়ি হয়। 28 নম্বর প্রশ্ন, 1885 খ্রিস্টাব্দে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন হলো হাত। দল 1977 খ্রিস্টাব্দে প্রথম ক্ষমতা হারায়। উল্লেখিত রাজনৈতিক দল কোনটি হবে? উত্তর, জাতীয় কংগ্রেস হবে। 29, আমরা কোনো পক্ষ বা সামরিক জোটের অন্তর্ভুক্ত নই। আমরা কেবল একটি পক্ষেরই অন্তর্ভুক্ত এবং তা হলো শান্তির পক্ষ। উত্তর হবে জওহরলাল নেহরু। অর্থাৎ এই উক্তিটি করেছেন জওহরলাল নেহরু যখন নন অ্যালাইন মুভমেন্ট বা জোট নিরপেক্ষ নীতি নিয়ে তিনি কথা বলছেন সমগ্র বিশ্বের সঙ্গে। বিবৃতি, এপিক্কো আন্দোলন কর্ণাটকে হয়েছিল আর এই আন্দোলন চিপকো আন্দোলনের দ্বারা প্রভাবিত হয়েছিল। দুটো ব্যাখ্যা বিবৃতি কারণ ঠিক হবে, আর এ ও আর উভয় সঠিক, আর হলো এর সঠিক ব্যাখ্যা। 31, ভারত বাংলাদেশে ছিটমহল স্থানান্তর কবে সম্পাদিত হয়েছিল? 2015 সালে ভারত বাংলাদেশে ছিটমহল স্থানান্তরিত সম্ভব হয়েছিল। 32, বৌদ্ধ ধর্মগুরু দলাই লামাকে আশ্রয় দেওয়াকে কেন্দ্র করে কোন দুই দেশের সম্পর্ক তিক্ত হয়? ভারত এবং চীনের সম্পর্ক তিক্ত হয়। যখন তিব্বত দখল করে নিয়েছিল চীন, তখন ভারত দালাই লামা তিব্বতের যে ধর্মগুরু তাকে আশ্রয় দিয়েছিল। তখন চীন এই বিষয়টাকে খুব খারাপ নজরে দেখেছিল, যার ফলে ভারতের সঙ্গে চীনের 1962 সালে যুদ্ধ হয়ে যায়। 33, এবার কেস বেসড প্রশ্ন। 1984 সালে সিয়াচেন গ্লেসিয়ার অধিকার পাওয়াকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান সম্পর্কের মধ্যে সংঘর্ষ উত্তেজনা বৃদ্ধি পায়। পাকিস্তানের সিয়াচেন অধিকার করার পরিকল্পনার খবর জানতে পেরেই ভারত সিয়াচেন অভিযান শুরু করে। এই অভিযানের নাম কি ছিল? উত্তর হবে অপারেশন মেঘদূত। অর্থাৎ সিয়াচেন দখল করার জন্য যে অপারেশন চালানো হয়েছিল তাকে বলা হয় অপারেশন মেঘদূত। 34, সার্কের পূর্ণরূপ হলো কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। অপশন বি। এইখানে আমাদের ভারত এবং তার চারপাশে যে প্রতিবেশী দেশ মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, এই কটা দেশ মিলে আঞ্চলিক সহযোগী সংস্থা গড়ে তুলেছে। 8টি দেশ মিলে। ভারত সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় 1974 সালে। নাম ছিল স্মাইলিং বুদ্ধ। এই অপারেশনের নাম ছিল স্মাইলিং বুদ্ধ। 36, কোন 3টি দেশীয় রাজ্য ভারতে যোগ দিতে অস্বীকার করেছিল? উত্তর হবে কাশ্মীর, জুনাগড় এবং হায়দ্রাবাদ। দেশীয় রাজ্য হিসাবে এরা ভারতের সঙ্গে যুক্ত হতে চায়নি, কিন্তু পরবর্তীকালে যুক্ত হওয়ার জন্য সম্মতি দেয় এবং অপারেশন পোলো দ্বারা হায়দ্রাবাদ দখল করে। জুনাগড় গণভোটের মাধ্যমে ভারতে যুক্ত হয়, আর কাশ্মীরে হরি সিং ভারত ভুক্তির দলিলে বা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাসেশনে সাইন করে। 37, পুনর্বাসন নীতি ঘোষণা করেন কে? জওহরলাল নেহরু। যখন দেশভাগের সময় প্রচুর মানুষ বর্তমান বাংলাদেশ থেকে এবং পাকিস্তান থেকে আসা শুরু করে, তখন তাদের পুনর্বাসনের জন্য এই নীতি ঘোষণা করেছিলেন। নেহরু লিয়াকত চুক্তির অপর নাম কি? উত্তর দিল্লি চুক্তি। দুটো দেশই পুনর্বাসন করবে যারা উদ্বাস্তু হয়ে তাদের দেশে গেছে এবং ভবিষ্যতে আর উদ্বাস্তু
যাতে না আসে আমাদের দেশে, সেই নিয়ে চুক্তি হয়েছিল। 39, আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ অন্তর্ভুক্ত হয় ভারতের সঙ্গে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারিতে। অপারেশন পোলোর মাধ্যমে হায়দ্রাবাদ ভারতের সঙ্গে যুক্ত হয় আর আনুষ্ঠানিকভাবে হায়দ্রাবাদ রাজ্য পার্ট বি রাজ্য হিসাবে ভারতের সঙ্গে অঙ্গীভূত হয়। দেশীয় রাজ্য কাশ্মীরে ভারত ভুক্তির জন্য সম্পাদিত দলিলটির নাম কি? ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন। ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশন বা অ্যাসেশন। ঠিক আছে। হরি সিং পাকিস্তানি উপজাতি আক্রমণের মুখ থেকে বাঁচার জন্য ভারতকে সহায়তা জন্য অনুরোধ করে, তখন ভারত বলে ভারত ভুক্তি দলিলে সাইন করলে তবেই সহায়তা করবে। তারপরেই ভারত ভুক্তি দলিলে সাইন করে এবং ভারত তাকে সহযোগিতা করে পাকিস্তানের যে টেররিস্ট ছিল সেখান থেকে নিজেদের রক্ষা করার স্বার্থে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের মডেল প্রশ্নপত্র নিয়ে। ততক্ষণ ভালো থেকো। জয় হিন্দ, জয় ভারত।